আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করলেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জুলাই স্মৃতি জাদুঘর, ডক্টর ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলার আশঙ্কা। শান্তি পরিকল্পনা মানতে ফিলিস্তিনকে কড়া ধমক দিলেন ট্রাম্প। দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম জেটিও এর প্রতিষ্ঠাতা নান্দনিক সাংবাদিক মেহেদী হাসান অতিথিকে কঠিন প্রশ্ন করা এবং তীক্ষ্ণ সাক্ষাৎকার শৈলীর জন্য ইতোমধ্যেই বহুল পরিচিত ও প্রশংসিত। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার তার সরকারের সিদ্ধান্তকে জোর সমর্থন করেন এবং এই পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে অথবা অতীতের দমন পীড়নের পুনরাবৃত্তি ঘটাবে বলে যে আন্তর্জাতিক সমালোচনা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সাংবাদিক মেহেদী হাসান এ বিষয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ইতিপূর্বে উত্থাপিত উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনূস এর বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। অমর্ত্য সেন ইতিপূর্বে সতর্ক করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হাসিনা শাসনামলের ভুলের পুনরাবৃত্তি ঘটাবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি ভুল সমালোচনা। আমরা দলটিকে নিষিদ্ধ করিনি, দলটি বৈধ রয়েছে। যা স্থগিত করা হয়েছে তা হলো এর রাজনৈতিক কর্মকাণ্ড। তার সরকারের অবস্থান স্পষ্ট করে ইউনূস ব্যাখ্যা করেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করেছে। তারা মনে করছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেয়াই ভালো। তবে স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে। লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশে এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা মেহেদী হাসানের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলবো না লাখ লাখ, তাদের সমর্থক আছে, কিন্তু আমি জানি না কতজন বাকি আছে। অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না, বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন যে আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন, যারা আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। ইউনূস আরও অভিযোগ করেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের জন্য আওয়ামী লীগ দলটির কোনো অনুশোচনা নেই। তাদের যেখানে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে আনুমানিক 1400 জন নিহত হয়েছিল, তারা হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি বা তাদের কাজের জন্য দায় স্বীকার করেনি, একটি শব্দও নয়। তিনি বলেন, এইসব কারণে দলটি স্থগিতাদেশকে ন্যায্যতা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না করলেও দেশের জনগণ ইতোমধ্যেই তাদের গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। তিনি বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল দ্বিতীয়বার জনগণের সামনে ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগও ফিরতে পারবে না। মঙ্গলবার বিকেলে ঢাকা 5 আসনের ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম কেবল স্থগিত রয়েছে এবং যে কোনো সময় সচল হতে পারে এমন মন্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। ডক্টর মাসুদ বলেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, 50,000-এরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করেছে। বিগত 15 বছরে দেশ জুড়ে গুম, খুন, জুলুম, নির্যাতন চালিয়েছে। তাদের কোনোভাবে রাজনৈতিক দল বলা যায় না। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার পর থেকে জনগণকে অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পরিবার জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে জাতি রাজপথে নেমেছিল। জুলাই আন্দোলনের মুখে তার পতন হয়েছে। তিনি ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, তারা বিপ্লবের সময় ছাত্র জনতার পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন, ফলে উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা 5 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখে তাদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, অবিলম্বে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 5 আসনের জামাতের নির্বাচন পরিচালক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মর্তুজা, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন রুবেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিবির ও জামাত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এ রূপান্তর করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। এরপর অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার। অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নির্মিত এই জাদুঘর ভেঙে গুড়িয়ে দেবে আওয়ামী লীগ। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক শোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ভাঙার কথা বলেন আনিস আলমগীর। অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনের ষড়যন্ত্র ভেতরে ও বাইরে শীর্ষক টকশোতে অংশ নিয়ে তিনি ডক্টর ইউনূসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলার কথা বলেন। আনিস আলমগীর বিগত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘদিন আওয়ামী ঘরানার মালিকানাধীন আজকের পত্রিকায় চাকরি করেছেন তিনি। এছাড়াও শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মোস্তফা ফিরোজের শোতে আনিস আলমগীর বলেন, আমি বেঁচে থাকি কিনা জানি না, আপনি লিখে রাখেন এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে, প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ আপনি জাদুঘরের জায়গায় রাখবেন, প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ওইখানে কি দেখাবেন? বক্ষবন্ধনী দেখাবেন? যেগুলো দেখিয়েছিলেন কি দেখাবেন? ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি, যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল সেগুলো দেখানোর আর কোনো জায়গা পান নাই। গত 15 বছরের পতিত শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারে পরিণত হন এই গণভবন থেকে। তাই সেই বাসভবনকে 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এখানে অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের স্মৃতি চিহ্ন রাখা হবে। এদিকে একটি বেসরকারি টেলিভিশনে ওই শোতে আনিস আলমগীর বলেন, ডক্টর ইউনূস 5 আগস্টের পর যে সংস্কৃতি বাংলাদেশে প্রবর্তন করেছেন, ধানমন্ডি 32 নম্বর ভাঙা দিয়ে যে মব কালচার চালু করেছেন রাষ্ট্রীয় নীরবতায়, দেশের মধ্যে একে এ মারতেছে ওকে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এ পর্যায়ে তাকে থামিয়ে উপস্থাপক প্রশ্ন করেন, 5 আগস্টের পর এই সংস্কৃতি উৎপত্তি হলে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মইনুল রোডের বাড়ি কারা ভাঙলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিলেন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর থেকে রাষ্ট্রীয় নীরবতা স্পন্সরে যেগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, আগুন দেওয়া হলো এবং অন্যান্য জায়গায় ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণগুলো হলো, উদাহরণ দিলাম মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া, সাবেক সিইসি থেকে শুরু করে এবং ভুয়া মামলা তো আছেই। এই কালচারের পরিপ্রেক্ষিতে আমি বলছি, ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন, যেখানে আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। সেই রুদ্ধ করার পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে। ওনারা যদি ক্ষমতা থেকে চলে যান, ওনারা যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপর আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু বলল যে আমি নাকি উস্কে দিয়েছি। না, আমি উস্কে দেইনি। আমি বলছি এই কালচার কিন্তু হবে। এই কালচার এখন দেখতেছেন আপনি, আরো কিন্তু চলবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠীকে 3 থেকে 4 দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার 29 সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি। পরে মঙ্গলবার 30 সেপ্টেম্বর হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সাথে ওই 20 দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি। তিনি আরো বলেন, সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে, ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি। হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে, এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল তখন যা করতে চাইবে তাতেই তাদের তাই করতে দেবেন। তবে ইসরায়েল কি করবে সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি। মার্কিন প্রেসিডেন্ট এ সময় বলেন, হামাস ইতোমধ্যেই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব 3 দফায় হত্যা শিকার হয়েছে। কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 29 সেপ্টেম্বর এক ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু। চলতি মাসের শুরুতেই ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনের প্রতিনিধি দলের উপর ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালালে দোহায় ওই কাতারি নাগরিক নিহত হন। ফোনালাপে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান এবং আশ্বাস দেন যে ভবিষ্যতে ইসরায়েলি বাহিনী কাতারে আর কোনো হামলা চালাবে না। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। প্রতিদিন কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি সেটির অক্ষরগুলো বিন্যাস কি কখনো আপনার চোখে খটকা লেগেছে? ইংরেজি বর্ণমালা এ দিয়ে শুরু না হয়ে উপরের সারিতে কেন কিউ দিয়ে শুরু? যে রহস্য জানে না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক QWERTY কিবোর্ডের পেছনের ইতিহাস। 1870 এর দশকে মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম সোলস প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করেন। শুরুর দিকে যন্ত্রটিতে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। তবে সমস্যা দেখা দেয় টাইপের গতি বাড়ার সঙ্গে সঙ্গে। দ্রুত টাইপ করার সময় যন্ত্রের ধাতব হাতল বা টাইপ বার একে অপরের সঙ্গে আটকে যেত, ফলে লেখার গতি হঠাৎ কমে যেত এবং যন্ত্রটি মেরামত করতেও বেশ ঝামেলা পোহাতে হতো। এই সমস্যার সমাধানে সোলস বেছে নেয় একটি কৌশল। ঘন ঘন একসঙ্গে ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে সরিয়ে কিবোর্ডে এমনভাবে সাজানো হয় যাতে টাইপ বারগুলো সংঘর্ষ কমে আসে। এর ফলেই তৈরি হয় আজকের বহুল পরিচিত QWERTY লেআউট, যার নামকরণ হয় উপরের সারির প্রথম 6টি অক্ষরের সূত্র ধরে। QWERTY লেআউট টাইপ রাইটারের যান্ত্রিক সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন কম্পিউটার ও স্মার্টফোনে কিবোর্ডের ব্যবহার শুরু হয় তখন এই লেআউটই থেকে যায় মানুষের অভ্যাসে। যদিও টাইপরাইটারের মতো যান্ত্রিক সমস্যা আধুনিক কিবোর্ডে নেই, তবুও পুরনো অভ্যাস এবং ব্যাপক ব্যবহারের কারণে QWERTY লেআউটই থেকে গেছে বিশ্বজুড়ে কম্পিউটার কিবোর্ডের মানদণ্ড হিসেবে। এছাড়াও টাইপিং আরও সহজ ও দ্রুত করতে তৈরি হয়েছে DVORAK এবং AZERTY নামের কয়েকটি বিকল্প লেআউট। তবে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু শেখার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে কম থাকায় এসব লেআউট খুব একটা জনপ্রিয়তা পায়নি। তাই কিবোর্ডের অক্ষরগুলোকে এলোমেলো বিন্যাস কোনো ভুল নয়, বরং এক সময়কার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে তৈরি করা একটি বুদ্ধিদীপ্ত সমাধান, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এবার খেলার খবর। আগে ধারণা করা হয়েছিল অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে, হলো তাই। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। দিনভর ঘটে গেছে অনেক ঘটনা, দেখা দিয়েছে নানা শঙ্কা। তবে আসল নাটক দেখা যাবে বুধবার। বিসিবি নির্বাচনের মাঠ গরম করে তুলেছে বিতর্কিত 15 ক্লাব। শুরুতে নিষেধাজ্ঞা, এরপর ফেরা, তবে আবার এসেছে নিষেধাজ্ঞার খড়গ। মঙ্গলবার এই 15 ক্লাবকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছে আদালত। গুঞ্জন আছে এই 15 ক্লাবের অধিকাংশই ছিল বিএনপি সমর্থিত প্যানেল তামিম ইকবালের সহযোগী। বলা যায় তামিমের ভোট ব্যাংক ভাবা হচ্ছিল এই 15 ক্লাবকে। নির্বাচনের আগ মুহূর্তে ক্লাবগুলো নিষিদ্ধ হয়ে যাওয়ায় চাপে তামিমের প্যানেল। অবশ্য শুরু থেকে নিষিদ্ধ ছিল এই 15 ক্লাব। দুদকের তদন্তে নানা অনিয়মে যুক্ত থাকায় নির্বাচনের খসড়া তালিকায় রাখা হয়নি এই 15 ক্লাব। তবে গুঞ্জন আছে এরপর ক্রীড়া উপদেষ্টার সাথে একটি সমঝোতায় আসেন তামিম। ফলে সেই 15টি ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় রাখেন নির্বাচন কমিশন। সমঝোতা হয় এভাবে যে ক্লাব থেকে আসা 12টি পরিচালক পদের 3টি সরকারপন্থীদের জন্য ছেড়ে দেওয়া হবে। বাকি 9টি পদ পাবেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থীরা। তবে এই 9টি পদ নিয়েও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি তামিম ইকবালরা, চেয়ে বসেন বাকি 3 পদও। এই নিয়ে শেষ পর্যন্ত সমঝোতায় না আসায় যখন উত্তাপ বাড়তে থাকে নির্বাচন ঘিরে, তখনই আসে হাইকোর্টের এই আদেশ। জানা গেছে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুল সহ এই আদেশ দেন। তবে তামিম ইকবালের দাবি এখানে রয়েছে সরকারি হস্তক্ষেপ। এই অভিযোগ তুলে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারাও। বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন 12 থেকে 15টি ক্লাব। যদিও এখনো চেষ্টা চলছে সমঝোতা করার। তবে রাতের মধ্যে যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে কাল মনোনয়ন প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে ক্লাবগুলোর। এ ব্যাপারে রাতে জরুরি সভায় বসছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী বুধবারই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। একই দিনে প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা। সব মিলিয়ে বেশ কঠিন একটা দিন হতে যাচ্ছে আজ বুধবার। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।